একটা সময় ছিল যখন গরম গরম করে চিৎকার করেছি, আর এখন চিৎকার করতে হচ্ছে বৃষ্টি বৃষ্টি করে। তো এর থেকে আমরা কি বুঝতে পারি বলো তো? আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট নেই। আবার অন্য দিক দিয়ে দেখলে চিন্তা করতে হবে যে যে কোনো জিনিস প্রয়োজনের অতিরিক্ত হয়ে গেলেই তা যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা। লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে ঘুম থেকেই উঠে দেখছি একদম অন্ধকার হয়ে রয়েছে, মানে বোঝাই যাচ্ছে না যে সকাল এখন 8টা মতো বাজে। তাও দেখিনি, ও 8:30 বাজে। মানে আমি উঠেছি 8টা নাগাদ। তো ঘুম থেকে উঠে বোঝাই যাচ্ছে না যে 8টা বাজে। পুরো মেঘলা ওয়েদার, অন্ধকার করে রয়েছে। মানে আমার একটু বাসি কাজকর্মগুলো সারতে সারতে এক পশলা জোরে বৃষ্টি হয়ে গেল, আর এখন এই যে ঝিরিঝিরি করে পড়েই যাচ্ছে। মানে আকাশ পুরো কালো হয়ে রয়েছে। তো বর্ষাকালে বৃষ্টি না হয়, এই অসময়ে বৃষ্টি, আর এখনই মনে হচ্ছে এটাই বর্ষাকাল। আর সব থেকে কী খারাপ লাগছে বলো তো, এই যে আবহাওয়া দপ্তর সূচনা দিচ্ছে যে পুজোর সময় বৃষ্টি হবে, এই জিনিসটাই ভালো লাগে না। সব কিছু মেনে নেওয়া যায়, কিন্তু দুর্গাপুজোর ওই 4-5টা দিন বৃষ্টি হবে, এটা মেনে নেওয়া যায় না, তাই কি না বলো? তো এটাই আর কি, ওটাই জানি শুনে জানি কেমন লাগছে। তো কী আর করা যাবে, এটা তো কারো হাতে না যেটাকে থামিয়ে দেবে কিংবা বন্ধ করে দেবে। দেখা যাক, ভগবানের যদি মনে হয় যে না 4-5টা দিন এবছর আর কেউ আনন্দ করতে পারবে না, তো ঠিক আছে চলো। আর যদি ঠাকুর চায় তাহলে কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, তাই কি না বলো? তো চলো। তো চলো, এখানে তো ক্লাস চলছে, কি করে মোবাইল হ্যান্ডেল করতে হবে, ততক্ষণে আমি আমার চাটা করি, কারণ সকাল সকাল চা খাওয়া হয়নি। আর আজকে না এই ওয়েদারে সত্যি বলতে আজকে একদম রচা খেতে ইচ্ছে করছে না, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো তো কর্তামশাই কি এখনো বলিনি, দুধ আছে তো দুধ চাই করি। আমি এই জন্য দুধ এক্সট্রা করে এনে রাখি না, জানো না, শীত বিশেষ করে এই ঠান্ডা ঠান্ডা মানে বর্ষা শীতকালের সময়, কারণ দুধ থাকলেই দুধ চা খেতে ইচ্ছা করবে। আর দুদিন ধরে মেয়েকে ছানাও দিচ্ছি না, তো সেই জন্য দুধ রয়ে গেছে। তো চলো একটু দুধ চাই করি, কারণ যা বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার হয়ে রয়েছে, আর একটা মানে ঠান্ডা হয়ে রয়েছে। তো কালকে রাতে না শেষের দিকে তোমাদেরকে ওই বোতলটা যে রং করেছি দেখানো হয়নি, তো ওই বোতলটা একবার দেখিয়ে দেবো তোমাদেরকে। দাঁড়াও, একটু হাতটা ফাঁকাও, দেখিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে তখন তো বললামই যে কর্তামশাইকে তো বলিনি যে দুধ চা করবো। তো যেই দেখেছে যে দুধটা চাপিয়েছি, অমনি এসে আমাকে একটু বলে গেল যে ও আবার দুধ চা। তো সত্যি সকালবেলা খালি পেটে দুধ চাটা খাওয়া একদমই উচিত না, কিন্তু আজ কদিন ধরে এত বৃষ্টি পড়ছে আর এমন একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে না, যে মানে খুব ইচ্ছে করছে যে একটু দুধ চা খাই। আর চাটা একদম বেশ কড়া করে হবে। তো যেমন মনের ইচ্ছা তো তেমনটা করে ফেললাম, যদিও বা দুধটা ছিল বলে। তো দুধ না থাকলে কিন্তু রচাই করতাম, তো সেই জন্যই আমি বাড়িতে খুব বেশি দুধ এনে আমি রাখি না। তো যাই হোক, করে যখন ফেলেছি, তো চলো চাটাকে খুব সুন্দর একটা বৃষ্টির সাথে এনজয় করা যাক। সকালবেলার গল্প আর সকালবেলার চায়ের পাট চুকিয়ে চলে এলাম রান্নাঘরে, শুরু করে দিলাম ব্রেকফাস্ট করতে। কারণ ওই যে সবার ইচ্ছের দাম দিতে হবে, আমার মেয়ে বললো একটুখানি চাউমিন করো, আর সেটা খুব ঝালঝাল করে। তো আজকে সেরকমভাবে কোনো সবজি অ্যাড করিনি, শুধু আলু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আর ডিমের এই যে ভুর্জিটা আছে এটা দিয়ে সিম্পল একটা চাউমিন করেছিলাম। তবে হ্যাঁ, অনেক লঙ্কা দিয়েছিলাম, দেখেই বুঝতে পারছো তোমরা, অনেকটাই লঙ্কা দিয়েছি, বেশ ঝালঝাল করে চাউমিনটা করেছি। আর এই যে এই পর্যন্তই হচ্ছে আমার চাউমিন রান্নার কাজ। এরপরে দেখবে হাতটা বদল হয়ে যাবে, কারণ হচ্ছে চাউমিনটা অ্যাড করার পরে যে নাড়িয়ে চাড়িয়ে মানে ওটাকে মিক্সড করতে হয়, সেটা না আমি আর পারি না। আসলে চাউমিনটা যেহেতু পরিমাণে অনেকটা হয়ে যায়, আর ওই যে তোমাদের তো আমি এর আগেও বলেছি যে আমার টেনিস এলবো আছে, তো হাতে একটা ব্যথা করে, তো সেই জন্য আমি এইভাবে নেড়ে চেড়ে রান্নাটা করতে পারি না। তখন ওই আমার হেল্পার, আমার কর্তামশাইকে আমাকে হেল্প করতে হয়। তো যাই হোক, রান্নাটা করতে করতে নিচ থেকে ডাক এলো, তো ছুটে চলে গেলাম নিচে। কে ডাকলো দাঁড়াও, এক্ষুনি দেখাবো তোমাদেরকে। ডাক এলো আমাদের বাড়ির ঘিওয়ালা কাকুর। এই কাকুর কাছ থেকে আমার বিয়ের আগের থেকে ঘি নেওয়া হয়, যখন আমরা এক বাড়িতে ভাড়া থাকতাম। তো সেই থেকে কাকুর পরিচয়। তারপর থেকে কাকু আমার এই বাড়িতে এসেও ঘি দিয়ে যায়, আর এরকম সপ্তাহে সপ্তাহে এসে টাকা নিয়ে যায়।
যখন 100, 50, 200 যখন যেমন পারি তখন তেমন দিয়ে যাই। কিন্তু কাকুর একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় মতো এসে ঘিটা দিয়ে যায়। আর অবশ্যই গ্রাম থেকে আসে বলে ঘিয়ের স্বাদটা গন্ধটা একটু আলাদা তো হবেই। তো যাই হোক, ওপরে চলে এলাম। ওপরে এসে তারপরে নিজেদের খাবারটা বেড়ে নিলাম। আর এই যে খানিকটা চাউমিন না রেখে দিয়েছি মেয়েকে সন্ধেবেলা দেবো বলে। আসলে কি বলো তো, চাউমিনটা করলে আমি সবসময় একটু তুলে রাখি। সন্ধ্যের সময় তো পরিমাণটা বেশি লাগে না, অল্প একটু হলেই হয়ে যায়। তো সেই জন্য খানিকটা তুলে রেখে দিই, যাতে সন্ধেবেলা ও আবার একটু খেতে পারে। তো চলো, ওইদিকে তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। তারপরে লেগে পড়লাম ঘরের অন্যান্য কাজকর্ম করতে। বর্ষাকাল মানেই সারা বাড়িতে জামা কাপড় দিয়ে ছড়ানো ছিটানো থাকবেই। যার যত বড় বাড়ি হোক বা যার যত ছোট বাড়ি হোক, সারাটা বাড়িময় জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তো এই যে আগের দিনে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, সেগুলো ভাঁজ করে রেখেছি। তো সেগুলোকেই জায়গায় পৌঁছাচ্ছি। আর গতকাল যেগুলো কেচেছি সেগুলো আবার এখানে মেলে দিয়েছি। এই ওয়াশিং মেশিনটা হওয়াতে আমার একটাই সুবিধা হয়েছে, কি জানো, বর্ষাকালে এটা আমার খুব উপকারে আসে। মানে জামা কাপড় যেহেতু আধা শুকনো হয়ে ওখান থেকে বের হয়, তারপরে ঘরের মধ্যে দিয়ে দিলে মোটামুটি শুকিয়ে যায়। আর যে একটা বাজে গন্ধ, বর্ষার যে ভেজা গন্ধটা না খুব একটা হয় না। কিন্তু হাতে কাচলে জলটা তো ঠিক সেইভাবে বের হয় না, জামা কাপড়ের মধ্যে জলটা অনেকটাই থেকে যায়, তখন শুকাতেও দেরি হয় আর একটা বাজে গন্ধও কাজ করে। তো যাই হোক, এইভাবে তো জামা কাপড়গুলো মোটামুটি শুকানো হচ্ছে। তো এই যে মেয়ের জামা কাপড়গুলো মেয়ের এই শোকেসটার মধ্যে রেখে দিলাম। আর এই যে খাটের উপর কিছু জামা কাপড় আছে, সেগুলো ওর ঘরেই যে একটা ওয়ার্ড্রপ আছে তার মধ্যে রাখবো, কিন্তু সেটাকে আজকে একটু গোছাবো। তো সেই জন্য এখন হাত দিলাম না, পরে যখন একবারে জামা কাপড়গুলো নামাবো, সমস্ত কিছু মুছে টুছে তারপরে ওগুলোকে আবার রাখবো। তারপরে চলে এলাম এই সোফাটা পরিষ্কার করতে। অনেক দিন ধরেই ভাবছি সোফার এই নিচটাকে একটু পরিষ্কার করব। আমার তো ভ্যাকুম ক্লিনার নেই, তো সেই জন্য আমি এই ঝাঁটাটা দিয়েই বাড়ি মেরে মেরে সমস্ত ধুলো টুলোগুলো পরিষ্কার করি। আর এই সোফার যে কভারের এই জায়গাটা, এটা পুরো ভেলভেট টাইপের, তো প্রচুর ধুলো টেনে নেয়। আর এই নিচটাতে না দুনিয়ার খাবারের জিনিস পাওয়া যাবে। এই ছোটো গদিগুলো সরালে এই নিচটাতে এক হচ্ছে চুল, আর এক হচ্ছে মুড়ি থেকে শুরু করে চানাচুর থেকে শুরু করে যাবতীয় খাবার দাবারগুলো এখানে পাওয়া যাবে। কারণ সোফায় বসে সমস্ত কিছু করা হয়, আর ওই এক টুকরো দু টুকরো করে পরে, আর সেগুলো তখনই নিচে জমা হতে থাকে। তো মাঝে মাঝে এগুলোকে তুলে আমি একটু নিচটা ভালো করে ঝেড়ে টেরে দিই, তারপরে আবার এগুলোকে পেতে দিই। একটু রোদেও মাঝে মাঝে দিই, কিন্তু এখন তো রোদ নেই, তো সেই জন্য আর রোদে দিলাম না। ঘরের কিছু ছোটোখাটো জিনিস যদি আমরা এমনভাবে একটু ড্রয়ার কিংবা কোনো একটা ছোট ঝুড়ি কিংবা বাটির মধ্যে করে রেখে দিই না, তাহলে দেখবে ঘরটা অনেকটা গোছানো মনে হয়। এই যে বিভিন্ন ধরনের ছোটো ছোটো ক্লিপ, গার্ডার, এই মেয়ের স্কুলের ফিতে, এগুলো তো ছোটো ছোটো জিনিস, এগুলো যদি আমি এমনি রেখে দিই তাহলে জায়গাটা দেখতে বড় বাজে লাগে। তো সেই জন্য এই যে ছোট্ট ড্রয়ার টাইপের আছে, এর মধ্যেই আমি যত ক্লিপ, গার্ডার, ফিতে সমস্ত কিছু রেখে দিই। তার ফলে জায়গাটা বেশ পরিষ্কার লাগে। তো চলো, কালকে এইটাকে ধুয়ে দিয়েছিলাম, এবার এটাকে একটু ভালো করে সেট করে নিই। আর সেট করতে করতে তোমাদের একটা কথা বলি। তখন প্রথমেই আমি বললাম না যে প্রয়োজনের অতিরিক্ত কিছু হলে সেটা যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। সেটা কিন্তু শুধু ওয়েদারের সাথেই খাপ খায় না, সমস্ত কিছুর সাথেই খায়। ভালোবাসা বলো, তিক্ততা বলো, ঝগড়া বলো, অশান্তি বলো, যে কোনো জিনিস, টাকা পয়সা বলো, সেই জিনিসটা যখন অতিরিক্ত হয়ে যায় না প্রয়োজনের, তখনই কিন্তু সেটা একটা যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। এমনকি ভালো মানুষইও। তুমি যখন মানুষের সাথে খুব ভালো মানুষই দেখাবে, তখন তুমি খুব ভালো। যখন তুমি তাদের দেওয়া জিনিসগুলোকে রিটার্ন করে দেবে, তখন কিন্তু তুমি আর খুব ভালো থাকবে না, তখন কিন্তু তাদের কাছে খুব খারাপ হয়ে যাবে। তো সেরকমই ভালোটা দেখতে দেখতে মানুষ এতটাই অভ্যস্ত হয়ে পড়ে না, তখন কিন্তু তারা খারাপটা আর দেখতে পারে না। এমনকি তারা নিজেদের করা ব্যবহারটাকে খারাপ বলে ভাবতেই পারে না। কিন্তু সেম ব্যবহারটা যখন তারা উল্টো দিকের মানুষটার থেকে পায়, তখন কিন্তু তারা আঙুল তুলে তাদেরকে খারাপ বলে চিহ্নিত করতে পারে। তো সেই আর কি, ভালো মানুষই দেখানোরও একটা লিমিট আছে, তার বেশি দেখানোটাও উচিত নয়। এটা আমি নিজের জীবনের কিছু অভিজ্ঞতা থেকে খুব ভালো বুঝেছি। আর তার থেকে এটাই শিক্ষা পেয়েছি যে হ্যাঁ, যে কোনো জিনিসই প্রয়োজনের অতিরিক্ত করা একদমই উচিত না। সেটা কোনো মানুষকে ভালোবাসা হোক, তাকে শ্রদ্ধা করা হোক, তাকে মান্য গণ্য যাই করা হোক না কেন, সেটা মানুষের ক্ষেত্রে হোক বা অন্যান্য যে কোনো জিনিসের ওপরই হোক না কেন, অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। সব কিছুরই একটা লিমিট থাকা উচিত। কারণ যখন তুমি কাউকে অতিরিক্ত করে এমন একটা জায়গায় পৌঁছে দেবে, তারপরে কিন্তু সে আর সেই জিনিসটা থেকে নামতে পারবে না। তো চলো, অনেক তো তোমাদের সাথে মনের কথা শেয়ার করলাম, এবার এই বোতলটাকে শেয়ার করি। কাল তোমাদেরকে এটা আঁকা দেখিয়েছিলাম, কিন্তু ফিনিশ হওয়ার পরে দেখায়নি।
এই মাটির বোতলটা এই যে এইরকম ছিল তার গাটা, তো সেটাকে এরকমভাবে ডিজাইন করা হয়েছে। ডিজাইনগুলো কিন্তু করাই ছিল, আমি জাস্ট রং করেছি। তো এই হচ্ছে সম্পূর্ণ বোতলটা। তো চলো ওইদিকে কাজকর্মগুলো তো মোটামুটি সারা হয়ে গেল, ঘরের ডাস্টিং কমপ্লিট হয়ে গেছে, ঘর দুয়ার একটু পরিপাটি করা হয়ে গেছে। এবার ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘরটা ঝাড়টার দিয়ে যাব হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরেও আজকে অনেকটা বেশি কাজকর্ম রয়েছে। ওই যে পুজো আসছে, পুজো আসছে মানে অনেক কাজ, এখানে কাজ সেখানে কাজ সব জায়গায়। তো রান্নাঘরের মধ্যেও একটু কিছু চেঞ্জ করব, তো সেই জন্য ওখানেও অনেকটা কাজ পড়ে রয়েছে। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি, আমি কিন্তু বারবার তোমাদেরকে এই কথাটাই বলছি, আমি কিন্তু যার দিকেই বন্ধুত্বের হাত বাড়াই আমি সবসময় চেষ্টা করি তার সাথে বন্ধুত্বের সম্পর্কটা বজায় রাখার। আর হ্যাঁ, যখন আস্তে আস্তে বন্ধুত্বের সম্পর্কটা সংখ্যাটা বিশেষ করে বাড়তে থাকবে, তখন হয়তো সবসময় হয়ে ওঠে না প্রত্যেকের ঘরে গিয়ে প্রত্যেকের সাথে দেখা সাক্ষাৎ করা, কিন্তু আমি যখনই যার ঘরেই যাই না কেন তাকে কিন্তু ফুল ওয়াচ দিয়ে আসার চেষ্টা করি। আর ঘুরে ফিরে কিন্তু আমি প্রত্যেকের ঘরেই যাওয়ার চেষ্টা করি। তোমরা যারা আমার সাথে যুক্ত হয়ে আছো তারা তো জানোই, আর যারা এই মুহূর্তে হয়তো যুক্ত হয়েছো তোমরা একবার সঙ্গ দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। আজকে এই ওয়াইটিতে আসার পরে একটা ভালো লাভ কী হয়েছে জানো? আজকে আমার সম্পর্কটা শুধু আমার দেশের মধ্যেই নেই, দেশের বাইরে গিয়েও কিন্তু অনেকের সাথে অনেকটা সম্পর্ক গড়ে উঠেছে। তো সেই জায়গাটা চিন্তাভাবনা করে না খুব ভালো লাগে। তখন মনে হয় যে সত্যি বলতে আমি একা কোথায়, আমাকে তো এখন কত মানুষ চেনে, আমার কত খেয়াল রাখে, তারা একবার হলেও জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো, তোমার মেয়ের কি হলো। কিন্তু এই কথাটা এখন অনেক আপনজন আছে যারা একটা ফোন করেও জিজ্ঞাসা করার সময় পায় না যে আমি কেমন আছি কিংবা আমার মেয়ে কেমন আছে। আমি জানি এই ভিডিওটা আমার অনেক আপনজনেরাই দেখছে, আমার অনেক কাছের মানুষরাই দেখছে। তাদের ক্ষেত্রেও আমি একটাই কথা বলবো, নিজের দিকে একবার আঙুল তুলে তারা যেন অবশ্যই চেয়ে দেখে আজকে আমি কিংবা আমার মেয়ে কেমন আছে, তারা একবার জিজ্ঞাসা করে দেখেছে কিনা। কিন্তু এই যে অচেনা মানুষগুলো, আমি যখন ভেলোরে ছিলাম তারা যখন আমাকে প্রতিদিন একবার হলেও মেসেজ করে ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানতে চেয়েছে আমার মেয়ের কি হয়েছে, আমি কেমন আছি, আমার মেয়ে কেমন আছে। তো এই জিনিসগুলোর থেকে ওই সময় আমার কাছে বড় কিছু ছিল না, কারণ আমার মনে হয় ভেলোরে কেউ ঘুরতে যায় না। ভেলোরে যখনই যে কেউই যাক না কেন, ছোট হোক বড় হোক, ট্রিটমেন্টের জন্যই যায়। আর এমন কোনো একটা অবস্থায় যায় যেটা সুরাহা তারা তাদের নিজেদের শহরে থেকে করতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে না আমি আজকে দিনে অনেক মানুষকে খুব ভালো করে চিনে গেছি। তো সেই জন্য আমার এই আগে পিছের কথাগুলো। তো যাই হোক, এই যে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এখন এই তাকটাকে একটু গুছিয়ে ঠিকঠাক করে নেব। আর যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই এটা আমরা হাতে বানিয়েছি, আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে বলে দিই এই তাকটা কিন্তু আমি কোনো অনলাইন থেকে কিনিনি, এই তাকটা কিন্তু সম্পূর্ণ আমি আর আমার কর্তামশাই মিলে বানিয়েছি। কারণ সেম এই জিনিসটা কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে, আর প্রচুর মানুষ এই জিনিসটা কেনেও, কারণ জিনিসটা না ভীষণ ভালো, রান্নাঘরে লাগালে না খুব ভালো লাগে। তো সেটাকেই একটু নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তো এই যে বোতলটাকে এনে এখানে রাখলাম, আর ওই যে আমার লাইফের খুঁটিনাটি আমার মেয়ের দেওয়া প্লে বাটনটা দেখতে পেয়েছো তো তোমরা। যারা পুরনো বন্ধু তারা তো জানো, আর যারা নতুন বন্ধু জানো না, বোতলটা যেখানে রাখলাম তার পেছন দিকটা খেয়াল করবে তাহলেই বুঝে যাবে। আর এই যে দেখো এখানে একটা ছোট্ট মানি প্ল্যান্ট এনে রাখলাম। তো তোমরা কি ভাবছো সারাদিন আমি ঘর দুয়ার গোছাতে গোছাতেই সময় কাটিয়ে দেবো, পেটের জন্য কি কিছু করবো না? সেটা তো আর হয় না বন্ধু, সেটা তো করতেই হবে, সেটাই তো হচ্ছে আসল ঝামেলার কাজ, যার জন্যই তো এত কিছু, তাই কি না? তো এই যে পেটের চিন্তাও করা হয়ে গেছে, যেহেতু আজকে সারাটা দিন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তো তার সাথে মিল খাইয়ে আজকের মেনু ছিল খিচুড়ি। আর খিচুড়ির সাথে কি কি হচ্ছে তোমরা একটু পরে দেখে নেবে। তো এই যে দেখো আমার মার জলের বোতল দুটো ভরে রেখেছি, বাসনগুলো মাজা আছে, এখানে খিচুড়ি তার সাথে সমস্ত জিনিসপত্র রেডি রয়েছে। আর এই যে আমার সব থেকে পছন্দের জায়গাটা, কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো স্নান টান করে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো এই যে খিচুড়ি করেছি, পটল ভেজেছি, আর করেছি গরম গরম ডিমের আমলেট। এর থেকে বেশি কিছু করার আর সময় বা ইচ্ছে কোনোটাই আজকে আমার হয়নি। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। আবার ফিরবো নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো, আর অবশ্যই যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।